গপ্প হবে ক্রেজি। সতীশ, সতীশ, কি হলো খগেন? ওটা ওটা কার হাসি শব্দ? হাসি? কোথায়? কে হাসছে? আরে তুমি তুমি শুনতে পাচ্ছ না? কই না তো। আরে সতীশ, ওই খাটটা হাওয়ায় ভাসছে কেন? আরে ধুর, তুমি অন্ধকারে ভয় পেয়েছো। আরে না না, আরে খাট কি করে হাওয়ায় ভাসবে? ভালো করে দেখো, খাট যেমন ছিল মাটিতে তেমনই আছে। এই সতীশ, হ্যাঁ। সতীশ, ওই খাটের উপর বসে ওটা কি কাঁদছে ওটা? হ্যাঁ, শোনো শোনো শোনো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, সত্যি তো। কে কে কাঁদছে ওটা খাটে বসে? এই খগেন, কে কে ওটা? কে? আজ আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা গল্প। আজ শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ভূতের গল্প। গল্পটার নাম ভৌতিক পালঙ্ক। দুই বন্ধুর গল্প এটা। চলো তবে শুরু করা যাক। সতীশ আর খগেন দুই বন্ধু। ছোটবেলাতে তারা একই স্কুলে পড়তো। স্কুলের পরীক্ষায় পাশ করে বেরোনোর পর তাদের অবশ্য খুব একটা আর দেখা হয়নি। তবে বড় হবার পরে ইদানিং দুজনে একটু ফাঁকা সময় পেলেই কলকাতার কোনো একটা চায়ের দোকানে আড্ডা দিতে বসে যায়। তারা দুজন অবশ্য এখন কলকাতাতে থাকে বলেই এটা সম্ভবও হয়। তো সেদিন বিকেলবেলা সতীশ হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে কলকাতারই বেন্টিং স্ট্রিট নামের একটা রাস্তার ফুটপাথ ধরে যাচ্ছিল। কলকাতার সমস্ত অফিস তখন সবে মাত্র ছুটি হয়েছে, রাস্তায় প্রচণ্ড ভিড়। তার উপর সময়টা ছিল আবার শীতকাল। তাড়াতাড়ি সন্ধেও নেমে এসেছে। আধো অন্ধকার আধো আলোয় রাস্তাটা চারিদিকে বেশ এমনিতেই একটু কেমন আবছা ধোঁয়াশা সব কিছু মিলিয়ে খুব রহস্যময় হয়ে উঠেছিল। আর ওই সময়েই ক্লান্ত হয়ে ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে খগেনও ভিড় ঠেলে ওই রাস্তা দিয়েই হাঁটছিল। হঠাৎ সতীশকে দেখে তার জামাটা চেপে ধরে খগেন তো আনন্দে প্রায় চিৎকার করে উঠল। আরে সতীশ যে, কি খবর ভাই? আরে খগেন, মাই গড, আমি তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ সেই, তুমি আমার কথাই ভাবছিলে বটে, তাই বুঝি আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিলে? ভাগ্যিস আমি তোমাকে ডাকলাম। সরি ভাই, এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না। আসলে একটু ব্যস্ত আছি আজ, তাই তোমাকে ভিড়ের মধ্যে না আমি ঠিক করে খেয়াল করিনি। বুঝতেই পেরেছি, কিন্তু এত হন্তদন্ত হয়ে তুমি কোথায় যাচ্ছ? বলছি, তবে তোমাকেও কিন্তু আমার সঙ্গে সেখানে যেতে হবে। মানে মানে আমি এখন কি করে যাব, আর যাবই বা কোথায়? আরে যেতে যেতে সবটা বলছি, তুমি চলো তো। আরে অদ্ভুত তো। তুমি যদি আমার সঙ্গে যেতে না চাও না, তোমাকে কিন্তু আমি টেনে নিয়ে যাবো, এই বলে দিলাম। আরে চলো। সে তুমি পারো বটে। ছোটবেলা থেকেই সতীশকে খুব ভালো করে চেনে খগেন। সতীশ মুখে যা বলে তা কাজে করে তবে ছাড়ে সে। আর সতীশের গায়েও খুব জোর। খগেন ওর সঙ্গে খুব একটা পেরে ওঠেনি কোনোদিনই। তাই আর কথা না বাড়িয়ে সতীশের সঙ্গেই চলতে লাগলো খগেন। সতীশ বেন্টিং স্ট্রিটের কাছাকাছি একটা জায়গাতে যাচ্ছে। এবার ওইদিকে একটা কথাও আর না বলে সে হন হন করে একেবারে চলছিল। হঠাৎ সে চলতে চলতেই নিজের পকেট থেকে একটা খবরের কাগজের কাটিং বের করে খগেনকে পড়তে দিল। এ নাও, এটা পড়ো, কি পেয়েছি একবার দেখো। এটা কি? ও, এটা তো বেচা কেনার কলমে একটা বিজ্ঞাপন। হ্যাঁ, সেটাই পড়ো। হ্যাঁ, একটা আধুনিক এবং রহস্যময় চীন দেশের খাট যে সব থেকে বেশি দাম দেবে তার কাছে বিক্রি করা হবে। পুরো পৃথিবীতে এরকম খাট আর নেই। এই সুযোগ হারালে পরে আফসোস করতে হবে। ঠিকানাটা তো এই সতীশ, এ তো বেন্টিং স্ট্রিটই লেখা। হ্যাঁ, তা কি বুঝলে? সবই তো বুঝলাম, কিন্তু খাটের বিজ্ঞাপনে ওই
রহস্যময় শব্দটা কেন লিখেছে সেটা তো বুঝতে পারলাম না ভাই। ওটাই তো আমিও বুঝতে পারছি না। আর ওটাই না আমাকে ভাবিয়ে তুলছে জানো খগেন। বুঝলাম। খগেন, হ্যাঁ, এই খগেন, কি হলো? এই তো পেয়েছি। আরে পেয়েছি। কি পেয়েছো? এই তো দেখো না, দেখো এই গলিটা, ও। 2/3 বেন্টিং স্ট্রিট। তো ঠিক আছে, পাওয়া যখন গেল তাহলে চলো একবার ঢুকে দেখি। চলো 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 চলো। সন্ধ্যের আবছা আলোয় ওই গলির দিকে তাকিয়ে খগেনের সারা গা কেন যেন ওর অজান্তেই একেবারে শিউরে উঠল। কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার আছে সেখানে। তোমরা যারা পুরনো চীনা পাড়ায় কখনো যাওনি তারা হয়তো ঠিক বুঝতে পারবে না, তবে এই গলিটা কিন্তু সত্যিই বড় রহস্যময় গলি। আচ্ছা, আলো আঁধারি কাকে বলে জানো তো? এটা হলো অনেকটা ঠিক সেই রকম। তার উপর আবার ওই খাটেরও কি একটা রহস্য রয়েছে। খগেনের এবার কিন্তু একটু বেশ ভয় ভয়ই করতে লাগলো। সতীশের হাতটা ধরে সে বলল, এই সতীশ ভাই শোনো না, এই চীন দেশের খাটে না দরকার নেই বুঝলে। চলো ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক বাবা। আরে ধুর, ভীতু কোথাকার, এতটা এসে শুধু শুধু ফিরে যাব? এসো তো। আরে এসো না। আরে খগেন বেচারা আর কি করবে, বাধ্য হয়েই তাকে সতীশের সঙ্গে পা মেলাতে হলো। একটু এগিয়েই তারা দেখল গলির মোড়ের ডান পাশে ভূতের মতো শটান হয়ে একটা নিম গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর তার ঠিক পাশেই ওদিকের ডাস্টবিন থেকে একটা বিশ্রী কটু গন্ধ ভেসে আসছে। পেটের নাড়ি ভুঁড়ি উল্টে এই বুঝি বমি আসবে। খগেন আর সতীশ তাড়াতাড়ি নাকে রুমাল চাপা দিয়ে কোনো রকমে হাঁটতে লাগলো। এই সতীশ, এই হঠাৎ করে তো হাওয়া দিচ্ছে কোত্থেকে বলো তো? সত্যি কথা আমিও বুঝতে পারছি না। হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া আচমকা ওদের গায়ের ওপর যেন একেবারে আছাড় খেয়ে পড়ল। আর কি আশ্চর্যের কথা জানো, সঙ্গে সঙ্গে ওদের মাথার ওপর দিয়ে কয়েকটা বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল। দুজনেই এবার একটু থমকে গেল। আর ওদের দাঁড়াতে দেখে দুটো নেড়ি কুকুরের সে কি অসহ্য ঘেউ ঘেউ ডাক কিছুতেই ওই গলিতে ওদের ঢুকতে দেবে না। পাশের দেওয়ালে টাঙানো একজন চীনা ডাক্তারের বহু পুরনো সাইনবোর্ডটা এর মধ্যেই চোখে পড়ল খগেনের। তার উপরে হালকা করে আঁকা কঙ্কালের ছবিটা এখন প্রায় আবছা হয়ে গেছে বললেই হয়। একটা পিয়ানো বাজছে মনে হচ্ছে। কোথা থেকে যেন একটা পিয়ানো বাজানোর হালকা সুর ভেসে আসছে। গলির ভিতর ঢুকে পর পর কয়েকটা বাড়ি পেরিয়ে গেল ওরা। তারপর সেই নির্দিষ্ট বাড়িটার সামনে এসে দাঁড়ালো খগেন আর সতীশ। এ তো বাড়ি বটে একখানা। অমন বাড়ি তারা জীবনেও দেখেনি। বাড়িটা যেন হাঁ করে আছে, প্লাস্টার খসে ইট বেরিয়ে এসেছে, ভাঙা চোরা একেবারে কঙ্কালের মতো চেহারা বাড়িটার। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত তৈরি হয়েছিল। উফ, এই ভূতেরা থাকে নাকি? 2-1 পিস থাকলে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ, এসো ভেতরে যাই। ভাঙা গেট খুলে খুব সাবধানে ওরা এবার ভেতরে ঢুকল। কিন্তু ঢুকেই তো অবাক, বাইরে থেকে যেটা ভূতের বাড়ি বলে মনে হচ্ছিল ওদের, তার ভেতরে এত লোক গিজগিজ করছে যে ওরা অবাক হয়ে গেল দেখে। যে নিঝুম নিস্তব্ধ গলি ওরা পেছনে ফেলে এসেছে, সেখানে তো একটু আগে কারো ছায়াও কোথাও পড়েনি। তাহলে ব্যাপারটা কি? এই মানুষগুলো কি সত্যিই ঘুরে বেড়াচ্ছে বাড়ির মধ্যে, নাকি কোনো ভৌতিক কাণ্ড? অথচ কি আশ্চর্য কাণ্ড আরো জানো, এই যে এতগুলো মানুষ এই বাড়িটার মধ্যে রয়েছে, এদের কারোর মুখে একটাও কথা নেই। এতটাই শান্ত যে একটা সূঁচ পড়লেও বুঝি শব্দ শোনা যাবে। কতক্ষণ যে ভিড়ের মধ্যে ওরা দাঁড়িয়েছিল সেটা আর ওদের খেয়াল নেই। ভিড় ঠেলে এবার আস্তে আস্তে কাউন্টারের দিকে এগিয়ে গেল সতীশ। কাউন্টারে তখন একজন বুড়ো মোটা চীনা ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। সতীশ তাকে গিয়ে চীন দেশের রহস্যময় খাট কেনার কথা বলতেই সেই ভদ্রলোক ওদের রাস্তা দেখিয়ে নিয়ে গেলেন। কাম বাবু কাম,
চীনা ভদ্রলোকের মাথায় সব চুল পেকে গিয়েছে। ওপরের পাটির সামনের দুটো দাঁতও সোনা দিয়ে বাঁধানো মনে হলো, আর বাঁ হাতে রয়েছে একটা উল্কি মানে ট্যাটু, তাতে একটা ভোজালির ছবি আঁকা। লোকটার পিছন পিছন বেশ কয়েকটা ঘর পার করে অবশেষে একটা ঘরে সেই খাটটার সামনে এসে দাঁড়ালো ওরা। খাট দেখে তো তারা অবাক। সতীশ বলল, আরে বাস, এই খাটটা কিন্তু সত্যি অপূর্ব। হ্যাঁ, কি বলো খগেন? হ্যাঁ, সে আর বলতে, খাটের কারুকাজটা দেখো না, কি দারুণ! এমন কাজ কিন্তু এর আগে আর কখনো দেখিনি, বলো। সত্যি কথা, আমিও দেখিনি। আরে দেখবেন কি করে, এ খাট হলো অরিজিনাল চীনা খাট। কাম কাম কাম, দেখুন দেখুন, এর গায়ে লর্ড বুদ্ধার কি সুন্দর মূর্তি, ফুলের ফুলের নকশা। কাম কাম কাম, আর একটা মজার চিজ দেখুন। মজার চিজ? সে আবার কি? কাম কাম, দেখুন দেখুন দেখুন। এই কথা বলে সেই চীনা ভদ্রলোক একটা চাবির মতো জিনিস বের করলেন। এবার তারপর সেই চাবিটা দিয়ে খাটের গায়ে লাগানো একটা স্ক্রু ঘোরাতে লাগলেন তিনি। আর সঙ্গে সঙ্গে দেখতে দেখতে চোখের সামনে খাটটা প্রায় 2 হাত লম্বা আর 2 হাত চওড়া হয়ে গেল। ব্যাপার দেখে সতীশের তো চোখ একেবারে ছানা বড়া। ওদের দিকে চেয়ে চীনা ভদ্রলোক এবার বললেন, বাবু, এই খাট বাড়ানো কমানো যায়। 2 জন, 5 জন, 10 জন, যত ইচ্ছে লোক নিয়ে এই খাটে শুতে পারবে, কোনো প্রবলেম নেই। সত্যি? তাই তো দেখছি। কাম বাবু কাম, ওদিকে চলো, নিলাম শুরু হবে, চলো চলো চলো। হ্যাঁ, চলো। হ্যাঁ, চলো চলো। আচ্ছা, তোমরা কি নিলামের কথা শুনেছ? নিলাম হলো, ধরো অনেক লোক মিলে কোনো একটা জিনিসই কিনতে চায়। এবার প্রশ্ন হলো, কে কিনবে সেই জিনিসটা? কারণ অনেকে মিলে কিনতে চায়, কি করে ঠিক হবে এই জিনিসটা আসলে কে কিনবে? সেটাই ঠিক হয় নিলামে। এই এত মানুষের মধ্যে থেকে যে সব থেকে বেশি দাম দেবে সেই পাবে এই জিনিসটা, অর্থাৎ তাকেই সেই জিনিসটা বিক্রি করা হবে। এই দাম ঠিক হওয়ার ব্যাপারটা কিন্তু বেশ মজার। একজন নিলামদার থাকেন, বুঝলে? তিনি হাতুড়ি ঠুকে ঠুকে দাম বলতে শুরু করেন, আর সেই বলাটা অনেকটা একটা ডাকের মতো শোনায়, ঠিক যেন ডাকছেন তিনি। যে তার থেকে বেশি দাম বলবে, আবার সেই দামটা নিয়ে হাঁকডাক শুরু করবেন তিনি। এভাবেই জিনিসটার দাম আস্তে আস্তে বাড়তে থাকে। যে সব থেকে বেশি দাম দেয় তাকেই তারপর সেটা বিক্রি করা হয়। এখানেও সেই নিয়ম মেনেই নিলাম শুরু হলো। নিলামদার কাঠের হাতুড়ি ঠুকে প্রথমে নিজে একটা দাম বললেন। চীন দেশের এই অসাধারণ খাটের জন্য দাম ধরা হয়েছে 500 টাকা। 500 টাকা 1, 500 টাকা 2, 700 টাকা, 700 টাকা। মাত্র 700 টাকায় চীন দেশের এই সুন্দর খাট বিক্রি হয়ে যাবে। 700 টাকা, মাত্র 700 টাকায় এই খাট বিক্রি হয়ে যাবে। আর কেউ আছেন? 700 টাকা 1, 700 টাকা 2, 1500 টাকা, 1500 টাকা। হল ভর্তি লোক একেবারে অবাক হয়ে গেল। লোকটা বলে কি, একটা খাটের দাম 1500 টাকা? তবে আমাদের মনে রাখতে হবে যে এই দামটা কিন্তু এখনকার টাকার দাম নয়, এটা অনেক বছর আগেকার কথা। কাজেই তখন 1500 টাকা মানে অনেক ছিল। তো সতীশের দাম শুনে আর কেউই কোনো উচ্চবাচ্য করল না। তার চেয়ে বেশি টাকা দিয়ে ওই চীন দেশের খাট কেনার মতো লোক সেখানে ছিল না। কাজেই নিলামদার চেঁচিয়ে এবার সতীশের দামটাই হাঁকতে লাগলেন। 1500 টাকা, 1500 টাকা 1, 1500 টাকা 2, 1500 টাকা 3,
এই খাটটি 1500 টাকায় বিক্রি হয়ে গেল। এই বাবুর চেয়ে বেশি দাম দেওয়ার মতো আর কেউ নেই। এমন খাট কিন্তু আর একটাও হবে না। তবে না, সতীশের থেকে বেশি দাম আর কেউই দিতে পারল না। তাই শেষ পর্যন্ত 1500 টাকা দিয়ে চীনা খাটটা সতীশই কিনে নিল। সেই বিশাল খাটখানা সঙ্গে নিয়ে এবার বাড়ি পৌঁছতে তাদের তো প্রায় রাত 10টা বেজে গেল। সতীশের বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে নিজের বাড়িতে ফিরতে আরও কিছুটা রাত হয়ে গেল খগেনের। কিন্তু পরের দিন সকাল হতে না হতেই একটা বিষম কাণ্ড দেখা দিল। খগেনের দরজায় কে যেন ধুম ধুম করে ধাক্কা দিয়েই চলল। খগেন, খগেন দরজা খোলো তাড়াতাড়ি। খগেন, দরজা খোলো। এ কি সতীশ? এত সকালবেলা কি হয়েছে? কোনো বিপদ আপদ? বলছি 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 আগে ঘরে চলো। হ্যাঁ, এসো এসো এসো। সতীশকে দেখে খগেনের একেবারেই ভালো লাগলো না। সতীশের এমন চেহারা সে কখনো দেখেনি আগে। উস্কো খুস্কো চুল, চোখ দুটো জবা ফুলের মতো লাল, যেন কাল সারা রাত ঘুমোয়নি সে। ঘরে ঢুকে খগেনের খাটের ওপর একেবারে ধপ করে বসে পড়ল সতীশ, আর তারপরেই ভয়ে ভয়ে বলল, ভাই খগেন, হ্যাঁ বলো। ভাই খগেন, খুব বিপদে পড়েছি ভাই। যে তোমার কথা শুনলে না এটা হতো না জানো। আর ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। কি হয়েছে আমাকে বলো আগে। কিসের বিপদ? ওই চীন দেশের খাটটা। হ্যাঁ, ওই চীন দেশের খাটটা নিয়ে যত বিপদ খগেন। খাল কেটে আমি না বাড়িতে কুমির নিয়ে এসেছি ভাই। একটু একটু জল দাও, জল দাও। আমি গলাটা একদম শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও। এ নাও জল। শান্ত হও। দেখো, এখন আর বলে কি লাভ বলো? কিছু যে একটা হবে এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। শোনো না সতীশ, কি হয়েছে একটু খুলে বলো তো শুনি। হ্যাঁ বলছি, কাল তুমি বেরিয়ে যাওয়ার পর আমিও ঘরে শুতে চলে গিয়েছিলাম। ওই চীন দেশের খাটের টানেই না আমি আগে আগে ঘুমোতে গিয়েছিলাম, এই আর কি। হ্যাঁ, সেটা বুঝলাম। তারপর? দিব্যি ঘুমোচ্ছিলাম জানো। ঘড়িতে যে 1টা বাজলো, হঠাৎ করেই না আমার ঘুমটা ভেঙে গেল। কেন? আসলে চারপাশটা এত গুমোট হয়ে গিয়েছিল কাল। হ্যাঁ, মানে কাল খুব গরম ছিল, এটা ঠিক। মানে তারপর কি হলো? ওই খাটটা কি তার রহস্যের জাল বিছিয়ে ধরলো? রহস্য? কি বলছো ভাই? হঠাৎ মনে হলো খাটটা না দুলছে। হ্যাঁ, যেন কেউ জোর করে খাটটা ধরে নাড়াচ্ছে। সে কি? হ্যাঁ। বলো কি তুমি? তারপর? তারপর তাড়াতাড়ি উঠে না আমি লাইট জ্বালাতেই দেখি না, খাটটা যেমন ছিল তেমনই আছে। আমি তো আবার লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। ঘন্টা 2 পরে ফের ঘুমটা ভেঙে গেল। আবার সেই আওয়াজ, সেই খাট নাড়ানোর আওয়াজ? হ্যাঁ ভাই, এবার খাটটাকে এত জোরে জোরে দোলাচ্ছে যে খাটটা ওই পাশের দেওয়ালে জোরে জোরে ধাক্কা খেতে লাগলো। কি বলছো তুমি? হ্যাঁ, কিন্তু আলো জ্বালতেই সব জেকে সে। তারপর না আমি আর আলো নেভাইনি। কিন্তু তারপরেই কি তারপর কি? হ্যাঁ, এবার দেখি কি যেন আমার খাটে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কি? হ্যাঁ গো। মানে তোমার ঘরে তো আর কেউ ছিল না, তবে কে কাঁদছিল? তাকে দেখতে পাইনি, শুধু শুনতে পেয়েছিলাম আমি। একটা মেয়ে যেন আমার খাটের পাশে বসে খুব কাঁদছে। তারপর আবার কি? কাল সারা রাতে একটু আমি ঘুমোতে পারিনি জানো তো ভাই। ভোরের দিকে গিয়ে ওই কান্না থামলো। ও ভাই সতীশ, আমি তোমাকে আগেই বলেছিলাম ওই 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 রহস্যজনক খাট কিনে কোনো লাভ নেই। এবার দেখলে তো কি হলো। দেখো খগেন, তোমাকে না আমি ঠিক বোঝাতে পারবো না। না, আমি বুঝতে পারছি। ওই খাটটার প্রতি আমার কেমন যেন একটা মায়া পড়ে গেছে ভাই। তাহলে তুমি ওই খাট নিয়ে তুমি মরো। ভাই খগেন, আজ একটু তোমার সাহায্য চাই ভাই। আমার সাহায্য? হ্যাঁ, তাই এত সকালে তোমার কাছে ছুটে এলাম। কি সাহায্য শুনি? আজ আমার বাড়িতে তোমার নেমন্তন্ন। নেমন্তন্ন? কেন, মানে কিসের নেমন্তন্ন? না মানে তুমি আজ রাতে আমার বাড়িতে খেয়ে দে আমার ওখানেই থাকবে। তারপর
সারা রাত তুমি আর আমি দুজনে মিলে খাট পাহারা দেব। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সতীশ? সারা রাত জেগে আমি ওই খাট পাহারা দেবো? হ্যাঁ। না 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 না, কাল আমার অফিস আছে। সারা রাত না ঘুমোলে আমি অফিস করব কি করে? আরে কাল তো রবিবার। সত্যিই তো, পরের দিন যে রবিবার সে কথাটা খগেনের তো খেয়ালই ছিল না। এরপরে তো আর কোনো অজুহাত দেওয়া যায় না। অগত্যা সন্ধেবেলা সতীশের বাড়িতে তাকে যেতেই হলো। এই সতীশ, সতীশ আছো? হ্যাঁ। খগেনকে দেখে একগাল হেসে সতীশ বলল, আরে 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 খগেন ভাই, এসো এসো এসো, সুস্বাগতম সুস্বাগতম। আর স্বাগতম। বলছি তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা তো কোনো গন্ডগোলের কারণই নেই। এসো। সতীশের ঘরে গিয়ে সেই খাটটা দেখে কিছুই বুঝতে পারল না খগেন। এমন নিরীহ অপূর্ব ডিজাইনের খাটটা কিনা রাত বাড়লেই দুলতে থাকে, এ কথা কেউ বিশ্বাস করবে? খগেনের তো মনে হলো না। এদিকে মিষ্টি আর জল নিয়ে ওই ঘরে এসে ঢুকেছেন তখন সতীশের মা। খগেনকে খাটটার দিকে চেয়ে থাকতে দেখে তিনি বললেন, দেখো তো বাবা খগেন, বাড়িতে কি একটা আপদ নিয়ে এসেছে। এতবার করে বলছি বেচে দে ওরে, বেচে দে, তা কথা শুনলে তো? মা, কি বলছো বলো তো? বেচে দেবো? এতগুলো টাকা দিয়ে আমি খাটটা কিনলাম। দেখেছো খগেন, দেখেছো? এই ছেলেকে নিয়ে কি করব আমি? না না না, ঠিক আছে মাসিমা, আমি দেখছি। সতীশকে আমি বুঝিয়ে বলছি, আপনি চিন্তা করবেন না। কি একটা বাড়িতে নিয়ে এসেছে, যত সব, কোনো কথা শোনে না আমার একটা কথাও খাওয়া দাওয়া শোনে শেষ না। করে খগেন আর সতীশ দুই বন্ধু ওপরের ঘরে গিয়ে চীন দেশের সেই খাটের ওপরেই বসল। খগেনের হাতে দীনেন রায়ের লেখা একটা গোয়েন্দা উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন নামে একটা বই। ঘুম তাড়াতে হলে বইয়ের চেয়ে ভালো উপায় তো আর কিছু হয় না। এদিকে রাতও ক্রমশ গভীর হয়ে এলো। সতীশের হাই উঠতে লাগলো। এবার দুজন ঠিক করলো, একজন ঘুমিয়ে পড়লে অন্যজন জেগে পাহারা দেবে। এভাবেই পালা করে দুজনে ঘুমিয়ে নেবে। প্রথমে হাই তুলতে তুলতে ঘুমিয়ে পড়ল সতীশ। খগেন জেগে রইল, হাতে তার বই খোলা, কিন্তু ভয়ে, চিন্তায়, টেনশনে একটা অক্ষরও পড়তে পারল না সে। কান দুটো খাড়া করে এক দৃষ্টে সামনের দিকে তাকিয়ে রইল সে। সামান্য একটু শব্দ হলেই ভয় একেবারে সিঁটিয়ে যাচ্ছে খগেন। তার শুধু মনে হচ্ছে এই বুঝি কোনো ভূত বা অপদেবতা এসে তার গলা টিপে ধরবে। দেখতে দেখতে রাত 2টো বাজল। ঠিক তখনই হঠাৎ খগেনের মনে হলো কি যেন বাইরের বারান্দায় হেঁটে বেড়াচ্ছে। তার পায়ের আওয়াজ খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল। হ্যাঁ, খগেনের কানে আসছিল। ভয়ে খগেনের সারা শরীরটা কেঁপে উঠল, তার গায়ের লোম খাড়া হয়ে গেল। হঠাৎ করেই একটা খোলা জানলা বেশ জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে খগেনের মনে হলো সে যেন হাওয়ায় ভেসে উঠেছে, আর তার মাথাটা পুরো ফাঁকা হয়ে গেছে। সে বেঁচে আছে নাকি মরে গেছে সে কিচ্ছু বুঝতে পারল না। সাংঘাতিক ভয় পেয়ে খগেন চিৎকার করে ডেকে উঠল সতীশকে। এই সতীশ, সতীশ, সতীশ! কি হলো খগেন? না 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 না, উফ, কিছু না, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। খগেন, তুই না একটা ভিতুর ডিম। যাক, তোমার আর জাগতে হবে না, তুমি ঘুমো, আমি জেগে আছি। না না না, আজ আর ঘুম হবে না ভাই। কি ভিতুরে বাবা, সত্যি তুই। সতীশ আর খগেন দুজনেই চুপ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল। তাদের কারো মুখে কোনো কথা নেই। খোলা জানলা দিয়ে বাইরের আকাশের এক টুকরো চাঁদের আলো এসে পড়েছে তাদের ঘরের মধ্যে। সেদিকে তাকিয়ে মন থেকে আপ্রাণ ভয় তাড়াতে চেষ্টা করছে খগেন। আকাশে তখন অসংখ্য তারা মিটমিট করে জ্বলছে। খগেনের মনে হলো ওই তারাগুলো কি তাদের বিপদের কথা জানে, তাই কি তারা তাদের দিকে তাকিয়ে অমন ফিক ফিক করে হাসছে। সতীশকে কি একটা যেই বলতে যাবে খগেন, অমনি হঠাৎ করে
ঘরের ইলেকট্রিক আলোটা দপ করে নিভে গেল। দুজনে একসঙ্গে এবার চিৎকার করে উঠল। কে কে ওখানে? কে? খগেন, আমার মনে হয় কেউ না মেন সুইচ বন্ধ করেছে। মেন সুইচ বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে খগেন। সতীশের কথা ঠিক করে শেষ হলো না, তার আগেই অদ্ভুত ভয়ঙ্কর একটা হাসি যেন সেই ঘরে এসে একেবারে আছড়ে পড়ল। সতীশ, কে আসছে বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না খগেন, কে আসছে? ঘরটা থরথর করে কেঁপে উঠল এবার। ওরকম হাসি তারা জন্মেও শোনেনি। বহুক্ষণ ধরে সেই বিকট হাসিটা যেন গর্জন করতে লাগলো। খগেনের মনে হলো এবার ঠিক দরজার কাছে দাঁড়িয়ে কেউ যেন হেসে হেসে অস্থির হয়ে যাচ্ছে। ভয়ে ওদের দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। সতীশ, 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 শিখি শিখি, টর্চ, টর্চ, টর্চ! এই যে টর্চের আলোটা দরজার দিকে ফেলল সতীশ, কিন্তু কোনো লাভ হলো না। এক রাশ অন্ধকারের বাইরে সেখানে আর কিচ্ছু নেই। কই, কেউ তো নেই। সত্যি তো। কোথায় গেল বলো তো? তাহলে হাসিটা এতক্ষণ আসছিল কোথা থেকে? এবার আচমকাই সেই হাসি বন্ধ হয়ে গিয়ে কান্না শুরু হয়ে গেল। দরজার ঠিক উল্টো দিকের জানলার পাশে বসে করুণ সুরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেউ যেন কেঁদে চলেছে। কাঁদছে। সেই করুণ কান্নার সুরটা গোটা ঘর জুড়ে এবার ছড়িয়ে পড়ছে। খগেন আর সতীশ একে অন্যের গায়ে একেবারে সিঁটিয়ে বসে আছে। তাদের ভয় হলো যে আজ তারা প্রাণে বাঁচবে তো। কিছুক্ষণ পর সেই কান্নার শব্দটা আর বাইরে থেকে নয়, একেবারে তাদের ঘরের মধ্যে খাটের ওপর থেকে যেন তাদের কানে আসতে লাগলো। কান্নাটা যেন খাটের ওপর এসে স্থির হয়ে গেল। যে কাঁদছে তার চোখের জলেই এবার যেন খাটটা ভিজে যেতে লাগলো। অচেনা ভাষায় সেই বুক ফাটা কান্না শুনে খগেনের হাত পা ঠান্ডা হয়ে গেল। তাদের সমস্ত শক্তি কেউ যেন শুষে নিয়েছে। নড়াচড়ার ক্ষমতাটুকুও তাদের রইল না। সতীশের সাহসটা অবশ্য একটু বেশি। সে সিঁটিয়ে বসে থেকেই প্রাণপণে একবার চিৎকার করে বলে উঠল, কে কে কাঁদছে ওখানে? সতীশ, সতীশ, কি ওটা কি হচ্ছে? আমি তো বুঝতে পারছি না ওটা কি হচ্ছে। খাটটার দিকে আঙুল তুলে দেখালো খগেন। সতীশ দেখতে পেল খাটখানা এবার পুরো ঘর জুড়ে দাপাদাপি শুরু করেছে। মনে হচ্ছে অসংখ্য মানুষের কঙ্কাল যেন খাটটার চারিদিকে নাচানাচি করছে। তাদের হাড়ের খটাখট শব্দে খগেন আর সতীশের কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হলো। ভয় করছে খগেনের, ভীষণ ভয় করছে তার। অসম্ভব দুঃখ হতে লাগলো খগেনের। খগেনের মনে হলো তার বুকটাও বুঝি এবার ফেটে যাবে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নিজেকে আর ধরে রাখতে পারল না। সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল খগেন। আবার উঠছো? বারণ করলাম না তোমায়? অজ্ঞান অবস্থাতেই সে দেখছে সে যেন কোথায় পৌঁছে গেছে। এটা কোন দেশ সে কিচ্ছু বুঝতে পারছে না। টিমটিমে আলো জ্বলা একটা ঘরের মেঝেতে একজন অসুস্থ বৃদ্ধ মানুষ শুয়ে আছে। তার সামনে গিয়ে দাঁড়িয়েছে যেন খগেন। লোকটা চীনা, তার মানে সে চীন দেশে পৌঁছে গেছে। মানুষটির একেবারে মরমর অবস্থা, রোগে ভুগে ভুগে শুকিয়ে বেচারা একদম কঙ্কালসার হয়ে গেছে। চীন দেশীয় সেই বৃদ্ধের ফ্যাকাশে মুখটা দেখে খগেনের খুব মায়া হলো। ওই লোকটার পাশেই এক চীনা মহিলা বসে আছে। খগেনের মনে হলো নিশ্চয়ই লোকটার বউ সে। তার চেহারাখানা অবশ্য স্বামীর থেকে 4 গুণ বড়,
একটা বড় টুলের ওপর বসে চীনা বউটা ঝিমোচ্ছে, আর তাদের সেই উল্টো দিকেই সেই খাটটা। আরে এই খাটটা তো সতীশের কেনা সে চীনা খাটটা। এটা এখানে এলো কি করে? ঘটনাটা যে কি ঘটছে মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছে না খগেন। সে শুধু অবাক হয়ে দেখেই যাচ্ছে। হঠাৎ ওই চীনা মহিলা বড় একটা হাঁ করে হাই তুলল, তারপর আঙুল দিয়ে জোরে দুটো তুড়ি বাজিয়ে ঘরের চারদিকে একবার তাকালো। আর ঠিক তখনই খগেন দেখল ওই চীনা বৃদ্ধ তার অসুস্থ শরীরে চুপিসারে উঠে আস্তে আস্তে খাটটার দিকে এগিয়ে যাচ্ছে। আর যায় কোথায়, চীনা বউয়েরও নজর সেই দিকে গেল, আর সঙ্গে সঙ্গে সেই বউ লাফিয়ে উঠে তাকে জোর করে খাট থেকে নামিয়ে আবার ধপ করে মেঝেতে ফেলে দিল। ওই ওই কাঠটা ওই ওই কাঠটা একটু একটু আরাম করে না না, ওই রোগ নিয়ে আমি কিছুতেই তোমাকে খাটে শুতে দেব না। যাও, চুপচাপ মাটিতে শোও। আর একবার যদি উঠতে দেখি তাহলে এই খাটটাই আমি ভেঙে ফেলবো, বলে দিলাম। দাও দাও না, একবার একবার একটু আরাম করে না, বললাম তো, যাও মাটিতে গিয়ে শোও। অতিরিক্ত উত্তেজনায় কাশতে কাশতে সেই চীনা বৃদ্ধর মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। খগেন ভয়ে শিউরে উঠল। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। সেই বিশাল দেহের চীনা মহিলা ওই বৃদ্ধের পাশে বসে এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। এই পর্যন্ত দেখার পর খগেনের মনে হলো দূরে, অনেক দূর থেকে কে যেন তার গায়ে ধাক্কা দিচ্ছে আর তার নাম ধরে ডাকছে। ও খগেন, বাবা খগেন, ওঠো বাবা, ওঠো ওঠো, চোখ খোলো খগেন, ও খগেন। চোখ খুলল খগেন। তার মুখের ওপর ঝুঁকে পড়ে উদ্বিগ্ন মুখে চেয়ে আছেন সতীশের মা। খগেনের চোখে মুখে জল ছেটাচ্ছেন তিনি। খগেন জড়ানো গলায় বলল, আমি 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 কোথায়? এই তো নিচের ঘরে শুয়ে আছো বাবা, সকাল হয়ে গেছে যে। সতীশ কোথায় মাসিমা? হ্যাঁ, সতীশ সতীশের এখনো জ্ঞান ফেরেনি বাবা। জ্ঞান হওয়ার পর খগেন শুনল আজ ভোর 4টে নাগাদ তারা দুই বন্ধু নাকি সদর দরজার সামনে মাটিতে পড়ে গোঁ গোঁ শব্দ করছিল। সতীশের মা বাইরে এসে তাদের এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে শুরু করেন। তারপর ভোর থেকে টানা 3 ঘন্টা সেবা যত্ন করার পর অবশেষে খগেন আর সতীশের জ্ঞান ফিরে এসেছে। পাড়ার ডাক্তারকেও খবর দিয়েছেন সতীশের মা। তিনি এসে দুই বন্ধুকে দেখে বললেন যে কোনো কারণে খুব ভয় পেয়েই তারা অজ্ঞান হয়ে গেছে। ব্রোমাইড ওষুধ খাইয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। একটু পরে সতীশেরও জ্ঞান ফিরল। সে একটু ধাতস্থ হতেই সতীশের মা বললেন, শোন, আগে ওই সর্বনেশে খাটটাকে বাড়ি থেকে দূর কর। এই বাড়িতে হয় ওই খাট থাকবে, নয় আমি থাকবো। এই শেষ কথা বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি এই খাট বিক্রি করে দেওয়ার চেষ্টা করছি। খবরের কাগজে খাট বিক্রি করার বিজ্ঞাপন দিল সতীশ। তবে চীন দেশের রহস্যময় খাট কি আর যে সে ব্যাপার? তার দরজায় একেবারে খরিদ্দারের লাইন পড়ে গেল। শেষ পর্যন্ত নিলাম ডেকে 2000 টাকায় এক ইহুদি বড়বউকে সেই খাট বিক্রি করল সতীশ। তারপর থেকে ভূতের উপদ্রব বন্ধ হয়ে গেল। সে এখন তার বাঙালি খাটেই শুয়ে ঘুমোয়। কিন্তু সেই খাটের আসল রহস্যটা জানে একমাত্র খগেন।
সতীশ আর ভুলেও সেই খাটের কথা না ভাবলেও খগেন কিন্তু ভাবে। সেই অতৃপ্ত চীনা বৃদ্ধের কথা আজও সে ভাবে, আর যত ভাবে ততই তার চোখটা ভিজে ওঠে জলে। আচ্ছা, সেই চীনা ভদ্রলোক এখনো কি সেই খাটটার মায়া ছাড়তে পারেনি? এখনো কি সেই খাটের আশেপাশে করুণ সুরে সে বিলাপ করে বেড়ায়, কাঁদে খাটটার জন্য? খগেন ভেবেও কুল পায় না। তবে সেই বৃদ্ধের কাহিনীটা সতীশকে আর বলেনি খগেন। তাকে ভূত দেখানোটা সহজ, কিন্তু সেই অশরীরী যন্ত্রণাটা সে কি করে বোঝাবে? তার থেকে খাটটা বিক্রি করে সতীশ যে নিশ্চিন্ত হয়েছে, আবার 500 টাকা লাভও করেছে, এটাই বরং ভালো। আজও কখনো কখনো গভীর রাতে ঘুম ভেঙে গেলে খগেন জানলার ধারে উঠে এসে দাঁড়ায়। বহু দূর থেকে কার যেন কাশির শব্দ ভেসে আসে তার কানে। সঙ্গে সঙ্গে চমকে উঠে আশেপাশে চেয়ে দেখে সে, কিন্তু না, কোথাও কাউকে দেখতে পায় না। তাহলে কি সবটাই তার মনের ভুল, নাকি সেই অতৃপ্ত আত্মা এখনো তৃপ্ত হতে পারেনি? ওই খাটে কাউকে শুতে দেবে না বলে নিশাচর প্রহরীর মতো আজও সে কি ঘুরেই মরছে? তাই কি অত দূর থেকে সেই কান্নাটা আজও খগেন শুনতে পায়? কে জানে। আজ এই পর্যন্তই। গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাও। আর তোমাদের কি মনে হয়, খগেন কি ভূত দেখেছিল, নাকি সত্যি ওটা ওর মনের ভুল ছিল? আমাকে জানাও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চট করে। তাহলে আমি আবারও ফিরে আসছি আগামী সপ্তাহে, আগামী বৃহস্পতিবার, নতুন আর একটা গল্প নিয়ে। কি 5 মিটার ফুল তো? তাহলে আজ এই অবধি থাকবো। সঙ্গে থাকো, শুনতে থাকো। 9টার গল্প জুনিয়র। গল্প হবে ক্রেজি।